নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব তেঁতো রান্নার দারুণ একটা রেসিপি। উচ্ছে, করলা বা নিম পাতা, তোমরা হয়তো এই তেঁতোগুলো খেয়েছো, কিন্তু একদিন হলেও এই যুক্তি ফুলের তেঁতো রান্না করে খেয়ে দেখো। এই প্রচণ্ড গরমের মধ্যে তেঁতো কিন্তু আমাদের সবারই খাওয়া প্রয়োজন। আর যদি হয় এরকম যুক্তি ফুলের তেঁতো, যারা তেঁতো খেতে পছন্দ করে তারা তো খাবেই, আর যারা খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু খাবে। আর এই যুক্তি ফুল সারা গরম জুড়ে যে খুব বেশি পাওয়া যায় সেটা কিন্তু না, অল্প একটু সময়ে বাজারে দেখা যায়। আর যদি বাজারে দেখতে পাও তাহলে অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসবে। আর এই গরমে মুখের স্বাদ ফেরাতে যে কোনো তেঁতো খাওয়া কিন্তু আমাদের খুবই প্রয়োজন। আর যদি হয় যুক্তি ফুলের তেঁতো তাহলে তার কথাই নেই। আমি এখানে 200 গ্রাম যুক্তি ফুল নিয়েছি। এবার আমি যুক্তি ফুলগুলোকে বেছে নেব। আর দেখো, আমি ঠিক বোটা থেকে এইভাবে ডাঁটি সমেত কেটে নেব। সমস্ত যুক্তি ফুলগুলো আমি বেছে নিয়েছি। এবার আমি যুক্তি ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। এই যুক্তি ফুল কিন্তু ধোয়ার পরে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আমি দেখো যুক্তি ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি। এবার আমি যুক্তি ফুলগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এই রান্নাতে আর কি কি লাগছে এবার তোমাদের দেখিয়ে দেব। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি। আমি রান্নাটা আলু বেগুন দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু সজনে ডাঁটারও ব্যবহার করতে পারো। আমি এই রান্নার জন্য আগে থেকে 1 চামচ পোস্ত জলে ভিজিয়ে দিয়েছিলাম। পোস্তটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, আর অল্প পোস্ত তাই আমি শিলে বেটে নেব। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত এই রান্নাটা কিভাবে করেছি আর কখন কি মশলা দিয়েছি সেটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে অত ভালো লাগবে না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরা, আর সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটাকে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি কেটে রাখা আলু আর বেগুনগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি আলু আর বেগুন একসাথেই ভেজে রান্নাটা করব। এই রান্নার জন্য আলাদা করে সবজি ভাজার দরকার হয় না, তাই আমি একসাথেই আলু বেগুন নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে আমি আলু আর বেগুন নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে। আলু আর বেগুন আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখো, বেগুন আর আলু বেশ আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি বেগুন আলুর সাথে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের সাথেই আমি দিয়ে দেবো রান্নার স্বাদ মতো লবণ। আর লবণের পরিমাণটা আমি স্বাদের থেকে একটু বেশি দিলাম। কেন আমি এই লবণের পরিমাণটা এখন একটু বেশি দিলাম সেটা আমি তোমাদের রান্নার সাথে সাথে বলে দেবো বা দেখিয়ে দেবো। আমি লবণ দিয়ে সবকিছু আবারও একটু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিলাম। আলু বেগুনের সাথে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে ভেজে নিলাম। এর থেকে বেশি আর আলু বেগুন পেঁয়াজ কোনোটাই ভাজার দরকার নেই। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দেবো ঝালের জন্য একেবারে নামমাত্র লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না, শুধুমাত্র স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। আর কিন্তু আমি এই রান্নাতে কোনো বিশেষ মশলা ব্যবহার করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে গুঁড়ো মশলাগুলো আলু পেঁয়াজ আর বেগুনের সাথে নাড়াচাড়া করে হালকা করে একটু কষিয়ে নিলাম। মিনিট 3-4 মতো আমি একটু কষিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর কষানোর দরকার নেই। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেবো, তবে জলের পরিমাণ কিন্তু এই রান্নাতে খুব বেশি দরকার হয় না দেওয়ার। শুধুমাত্র সবজিগুলো সিদ্ধ হবে এরকম আন্দাজ করে জলটা ব্যবহার করতে হবে, কারণ এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, একটু মাখা মাখা করে করতে হবে। সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে আলু বেগুনটা ভালোভাবে সিদ্ধ হতে দেব। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু বেগুন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো সাথে সাথে সিদ্ধই হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে রান্নাটা নামিয়ে নেব। আবারও আমি কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আবারও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম করে আমি কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম, তা না হলে যুক্তি ফুলগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিলে সাথে সাথে কড়াইয়ের মধ্যে বসে যেতে পারে। এবার আমি যুক্তি ফুলগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যুক্তি ফুলগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আর যুক্তি ফুল ভাজার সময় লবণ ব্যবহার করা যাবে না, তাহলে খুব সহজেই ফুলগুলো কড়াইয়ের মধ্যে বসে যাবে। আর দেখো, ফুলগুলো নাড়াচাড়া করার সাথে সাথেই হালকা জল ছেড়ে দিয়েছে। আর এই ফুলগুলো একটু ভাজতে সময় লাগে, তাই আমি কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিলাম। ফুলগুলো আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই ফুল কিন্তু এরকম একটু কাঁচা রেখে ভাজতে হবে,
তাহলে খেতে বেশি ভালো লাগবে। ফুলটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি আলু বেগুনের তরকারিটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর এই ফুল রান্না করলে এতটা সুন্দর রান্নার মধ্যে গন্ধ হয়, তোমরা যখন রান্নাটা করবে তখন বুঝতে পারবে। এবারে আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু ফুটিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু রান্নাটা অনেকটাই তেতো হয়ে যাবে। সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। আর পোস্তর সাথে আমি অল্প একটু শিল দেওয়া জল দিয়ে দিয়েছি। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। রান্নাটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতে ভালো লাগবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে পোস্তটা মিশিয়ে নেব। আর পোস্তর সাথে যে এক্সট্রা আমি জলটা ব্যবহার করেছি সেটা আমি টানিয়ে নিয়েছি। আর রান্নাটা ঠিক এরকম মাখা করে করতে হবে। একদিন হলো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।